তো এরপর আমরা দেখব যে একটা তড়িৎ কোষ বর্তনীতে কি ধরনের কাজ করে, কি ধরনের আচরণ করে। তো দেখো আমি এখানে একটা কন্ডাক্টর এঁকেছি, একটা পরিবাহী এঁকেছি। সেই পরিবাহী দুটো প্রান্তের সঙ্গে আমি একটি তড়িৎ কোষকে যুক্ত করে দিচ্ছি। তো এই তড়িৎ কোষটা কি খেলা দেখাচ্ছে সেটা দেখাবো। তো এই তড়িৎ কোষের এটা প্রান্ত প্লাস আর এটা এই প্রান্ত মানে মাইনাস, মানে বেসিক্যালি কি ধরা হয় জানো তো, এটা যেহেতু প্লাস প্রান্ত, এটা হায়ার পোটেনশিয়ালে আছে, প্লাস মানে উচ্চ, আর এটা মাইনাস প্রান্ত মানে মাইনাস মানে নেগেটিভ ইন নেচার, মানে সে লোয়ার পোটেনশিয়ালে আছে। তো তড়িৎ কোষের এই বড় প্লেটটা হচ্ছে হায়ার পোটেনশিয়ালের প্লেট আর ছোট প্লেটটা হচ্ছে লোয়ার পোটেনশিয়ালের প্লেট। তো এবার ধরে নেওয়া হচ্ছে যে এই কন্ডাক্টরের মধ্যে একটা চার্জ অ্যাভেলেবেল হয়েছে ফ্রি, ঠিক আছে, সেই চার্জটা হচ্ছে আমি দিচ্ছি কিউ। সেই কিউ চার্জটা কোন দিকে স্বভাবত যেতে চাইবে, তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং কি চাইছে, যে চার্জ বলেছি মানে অবশ্যই ধনাত্মক চার্জের এখানে কথা বলছি। যদিও পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন, সে মুক্ত ইলেকট্রনের কাহিনী আমরা পরে আসবো, সেটা এখন পরের কথা। সমস্ত কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং ডেফিনেশন আমরা অবশ্যই পড়বো। প্রথমেই বলেছি যে এই চার্জ পজিটিভ চার্জ দিয়ে সমস্ত কিন্তু বিষয়াদি আমরা কিন্তু রেফারেন্স হিসাবে বলবো। তবে সেটা কি ঋণাত্মক আধান অর্থাৎ আই মিন ইলেকট্রন দিয়ে বোঝা যাবে না তা নয়, ইলেকট্রন দিয়েও বোঝা যাবে। তো তোমরা একটু পরে পরে তুমি নিজে ক্লিয়ার করে নিতে পারবে। তো অবশ্যই আমরা বিষয়গুচ্ছ বোঝানোর জন্য অবশ্যই কি করব, ধনাত্মক আধানকে দিয়েই বোঝাবো। তো ধরে নাও এই কন্ডাক্টরের মধ্যে একটা পজিটিভ চার্জ অ্যাভেলেবেল হচ্ছে যার মান হচ্ছে কিউ। তো সেই পজিটিভ চার্জকে আমি ধরে নিচ্ছি যে 1 কুলম প্লাস 1 কুলম আমি ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ক্যালকুলেশনের খাতিরে বোঝানোর খাতিরে আমরা কিন্তু এই পজিটিভ চার্জটাকে ইউনিট পজিটিভ চার্জ অর্থাৎ একক ধনাত্মক আধান আমরা ধরে নিচ্ছি। তো তুমি বেসিক্যালি বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিকে বলো তো, যে এই ধনাত্মক আধানটা কখনো এই উচ্চ বিভবের দিকে যেতে চাইবে? কোনোদিন চাইবে না, কারণ ধনাত্মক আধান সবসময় সে ঋণাত্মক প্রান্ত অর্থাৎ লোয়ার পোটেনশিয়াল দিকে যেতে চাইবে। তাহলে লোয়ার পোটেনশিয়াল দিকে এই দিকে সুন্দর ধনাত্মক আধানটা চলে আসবে, কেন না আকর্ষিত হয়ে দুম করে এখানে এত দূরে এই প্লেট পর্যন্ত চলে আসবে। এরপর কি হবে, এরপর একক ধনাত্মক আধানটা এখান থেকে যখনই এই হায়ার প্লেটে যেতে চাইবে তখন এই হায়ার পোটেনশিয়ালের প্লেটটা কি করবে, একক ধনাত্মক আধানটাকে কি করবে, বিকর্ষণ করবে। এই যে বড় যে প্লেটটা সেটা হায়ার পোটেনশিয়ালে আছে, তো হায়ার পোটেনশিয়ালে থাকা বড় প্লেটটা কি করবে, একক ধনাত্মক আধানকে ইউনিট পজিটিভ চার্জকে কি করবে, রিপুল করবে অর্থাৎ বিকর্ষণ করবে। তাহলে কি উপায়, তখন এই তড়িৎ কোষটার একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেইটা তড়িৎ কোষটা প্লে করবে। কি রোলটা না, ওই বিকর্ষণ বলকে কাটিয়ে তড়িৎ কোষের মধ্যে থাকা কেমিক্যাল এনার্জিটা সেই রিপলনেসটাকে ওভারকাম করে দিয়ে এই একক ধনাত্মক আধানটাকে এই বৈতরণী পার করে দিবে, অর্থাৎ এই রিপলনেস যুক্ত জায়গাতে সেলের মধ্য দিয়ে পার করে দিবে। যখনই এই একক ধনাত্মক আধানটা ঋণাত্মক অংশ থেকে ধনাত্মক অংশে চলে এলো, সে সরাসরি আবার এই দিকে গিয়ে বর্তনী সম্পন্ন করবে, মানে আবার এত দূর পর্যন্ত জারি রাখবে পথটা। একবার যদি একক ধনাত্মক আধানটা এই নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে যদি ক্রস করে যায়, সে আবার নেগেটিভ প্লেটে হাজির হবে। তার মানে কি করছে বলতো এই তড়িৎ কোষটা, এই তড়িৎ কোষটা করছে যে আধানগুলোকে কি করছে, এই ঋণাত্মক অংশ থেকে তার বৈতরণী অর্থাৎ যেটা রিপলনেসটাকে কাটিয়ে ঋণাত্মক পোর্শন থেকে ধনাত্মক পোর্শন দিকে পাঠিয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। সার্কিট কমপ্লিট কথাটার মানে হচ্ছে যে আধানটা একটা পূর্ণ চক্র তৈরি করছে, পূর্ণ পথ আবর্তন করছে, মানে ওইটাকে আমরা বিজ্ঞানের ভাষায় যেটা বলে থাকি সার্কিট কমপ্লিট। তো যখনই আধানটা এখান থেকে যাত্রা শুরু করে আবার ওইখানে গিয়ে পৌঁছাবে, তখনই আমরা বলবো সার্কিট কমপ্লিট হলো, অর্থাৎ এর জন্য কারেন্ট জেনারেট হয়ে যাবে। কেন, যেহেতু বর্তনীর মধ্য দিয়ে এই আধানের ফ্লোটা, আমি একক ধনাত্মক আধান দিয়ে বিষয়টা বোঝালাম, কিন্তু এই পরিবাহীর মধ্যে লাখো লাখো আধান আছে যেটা কিনা মুক্ত ইলেকট্রন, সেগুলোকে কিন্তু এই এই যে তোমার সেলটা কি করে, ক্রস করায়। তো তাহলে এই যে ধনাত্মক আধানটা এইদিকে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে ধনাত্মক আধানটা
আর পথ হচ্ছে এইদিকে, তাই তো এই অ্যারোওয়ালা পথটা হচ্ছে ধনাত্মক আধানের পথ, এই অ্যারোওয়ালা পথটার দিকেই কিন্তু কারেন্টটা সেট হয়, অর্থাৎ ধনাত্মক আধান যেদিকে যায় তড়িৎ প্রবাহ কিন্তু সেই দিকেই ঘটে। আই রিপিট এগেন, না পজিটিভ চার্জ যেদিকে যাবে, সার্কিটে পজিটিভ চার্জ যেদিকে যাবে সেই দিকেই কিন্তু কারেন্ট যাবে। এরপরে তোমরাই বলো ঋণাত্মক আধান তাহলে কোন দিকে যাবে, না যেদিকে পজিটিভ চার্জ যাচ্ছে তার উল্টো দিকে যাবে। তার জন্য কি কনভেনশনাল ডাইরেকশন অফ কারেন্ট আমি যদি বোঝাই, তাহলে এটা যদি আমি পজিটিভ চার্জ বলি, পজিটিভ চার্জ যেদিকে আছে সেদিকেই কিন্তু কারেন্টটা ফ্লো হবে, ঠিক আছে। আর তুমি সেটা ঋণাত্মক আধান দিয়ে বলতে পারো, তাহলে ঋণাত্মক আধানটা কোন দিকে যাবে, ঋণাত্মক আধানটা তার উল্টো দিকে যাবে, তাহলে কারেন্টটা কি হবে, না ঋণাত্মক আধানের উল্টো দিকেই সেট হবে। কারেন্টটা কি হবে, না ঋণাত্মক আধানের উল্টো দিকেই সেট হবে। কারেন্ট সবসময় এইদিকে, কারেন্টের ডাইরেকশন এইদিকে, তোমার ঋণাত্মক আধান যেদিকে যাচ্ছে ধনাত্মক আধান তার উল্টো দিকে যাচ্ছে। ধরো একটা পরিবাহীতে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো একটা পরিবাহীতে কারেন্ট ফ্লো হয় না উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তো দেখা যাচ্ছে এই যে প্লেটটা এই পরিবাহীর সঙ্গে আটকানো আছে, মানে এটা পজিটিভ প্লেট, মানে পজিটিভ পোটেনশিয়াল হয়ে যায়, আর এই সাইডটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল হয়ে যায়। অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তে দুটো বিভব লেগে যায়, একটা ধনাত্মক বিভব আর একটা ঋণাত্মক বিভব। মানে খুব পরিষ্কার কথায় এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। যখনই কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে, তা আমরা ওহমের সূত্র অনুযায়ী অলরেডি পড়েছি যে যখন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে। তার জন্যই তো হচ্ছে। তো বেসিক্যালি ফান্ডাটা তো এইরকম, যখন এই প্লাস পজিটিভ টার্মিনালটা কোনো কন্ডাক্টরের একটা প্রান্তে টাচ হয়ে যায় সেটা পজিটিভ হয়ে যাবে, আর নেগেটিভ পোটেনশিয়াল নেগেটিভ টার্মিনালটা যখন আরেকটা প্রান্তে টাচ হয়ে যায় সেটা নেগেটিভ পোটেনশিয়ালের হয়ে যাবে, মানে লোয়ার পোটেনশিয়াল। নেগেটিভ মানে যে নেগেটিভিটা হবে তা নয়, লোয়ার পোটেনশিয়াল, এটা বোঝানোর জন্য নেগেটিভ পোটেনশিয়াল আমরা বলছি। তাহলে একটা প্রান্ত হায়ার পোটেনশিয়াল, একটা প্রান্ত লোয়ার পোটেনশিয়াল, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, কারেন্ট অবশ্যই হায়ার থেকে লোয়ারের দিকে যাবে। মানে এই কন্ডাক্টরের থ্রু দিয়ে কারেন্ট কোন দিকে যাবে, এইদিকে যাবে। আর সেটাই তো দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ এই যে। তাহলে কারেন্টের যেটা ফ্লো সেটা পজিটিভ চার্জের ফ্লো, ইলেকট্রনটা তাহলে কোন দিকে যাবে, তাহলে কারেন্টের ফ্লো মানে কি, এটা হায়ার পোটেনশিয়াল এটা লোয়ার পোটেনশিয়াল, তবেই তো কারেন্টের ফ্লোটা এইদিকে হয়েছে, তাই তো। এটাও ধরো হায়ার পোটেনশিয়াল এটা লোয়ার পোটেনশিয়াল, তাহলে কারেন্টের ফ্লোটা ঠিক আছে। কারেন্টের ডাইরেকশনটা দেখো হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, হায়ার থেকে লোয়ার। তো এখানে তুমি যদি পজিটিভ চার্জ দিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা করতে চাও তাহলে পজিটিভ চার্জ এখানে ছেড়ে দাও। পজিটিভ চার্জ ছেড়ে দিলে কি হবে, না সে সবসময় হায়ার পোটেনশিয়াল আসতে চাইবে না, সে সবসময় লোয়ার পোটেনশিয়ালের দিকেই যাবে। তার মানে দেখো এখানে পজিটিভ চার্জটা এই দিকেই যাচ্ছে, তাহলে কি পজিটিভ চার্জ যেদিকে যাচ্ছে সেই দিকেই কারেন্ট যাচ্ছে, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে। এবার তুমি যদি নেগেটিভ চার্জ দিয়ে ভাবতে পারো অসুবিধা নাই। দেখো কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে। এখানে যদি একটা নেগেটিভ চার্জ দিয়ে ব্যাখ্যা করো বিষয়টা, নেগেটিভ চার্জটা কোন দিক দিয়ে পছন্দ করবে, নেগেটিভ চার্জ নেগেটিভ পোটেনশিয়ালকে পছন্দ করবে না বিকর্ষণের কারণে। নেগেটিভ চার্জ সবসময় চাইবে পজিটিভ পোটেনশিয়ালের দিকে যাওয়ার জন্য। তাহলে নেগেটিভ চার্জ যেদিকে যাচ্ছে তার কারেন্টটা উল্টো দিকে যাচ্ছে। তাহলে পরিষ্কার কথায় আমরা বলবো যে পজিটিভ চার্জ বর্তনীতে যেদিকে যাবে সেদিকেই কারেন্ট ঘটে থাকবে, কিন্তু নেগেটিভ চার্জ আই মিন ইলেকট্রন যেদিকে যাবে তার উল্টো দিকে কিন্তু তড়িৎ প্রবাহ ঘটে থাকবে। আই রিপিট এগেন, পজিটিভ চার্জ বর্তনীতে যেদিকে যাবে সেই দিকেই তড়িৎ প্রবাহ হবে, আর নেগেটিভ চার্জ আই মিন ইলেকট্রন বর্তনীতে যেদিকে যাবে তার উল্টো দিকে কারেন্টটা কিন্তু সেট হবে। এবারে তুমি ব্যাখ্যাটা তুমি যা খুশি চার্জ দিয়ে ব্যাখ্যা করতে পারো। কারেন্টের ডাইরেকশন স্যার তুমি পজিটিভ চার্জ দিয়ে ভাবো, কিন্তু নেগেটিভ চার্জ যা খুশি দিয়েই ভাবো না কেন, কারেন্টের ডাইরেকশন সর্বদা কিন্তু সেম হবে, সে পজিটিভ চার্জ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হোক বা নেগেটিভ চার্জ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং হোক। তো সবসময় মনে রাখবে কারেন্ট অলওয়েজ ফ্লোজ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল রিজনে। তো এতক্ষণ ধরে আমরা তড়িৎ কোষের এই ঘটনা সমূহই বললাম। তড়িৎ কোষের সঙ্গে জড়িত একটি ভৌত রাশি আছে, সেটা হচ্ছে তড়িৎচালক বল। তোমরা সবাই জানো তড়িৎচালক বলকে আমরা ই চিহ্ন দিয়ে প্রকাশ করি, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স। এর ডেফিনেশন কি, না একক ধনাত্মক আধানকে কোন তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে, আই রিপিট এগেন, একক ধনাত্মক আধানকে কোন তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে তড়িৎ কোষের অভ্যন্তরে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয়। কেন উৎপন্ন হওয়ার কথা বলছি, কারণ
যে এখানে পজিটিভ ইউনিট চার্জটা যখন নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছে তখন রিপলনেসটা কাটিয়ে উঠে সে তো তোমার পজিটিভ টার্মিনালের দিকে চলে যাচ্ছে। তার মানে কি এখানে ব্যাটারির মধ্যে থাকা কেমিক্যাল এনার্জিটা সাহায্য করছে এই পজিটিভ ইউনিট পজিটিভ চার্জটাকে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে নিয়ে যেতে। অর্থাৎ এই ইউনিট পজিটিভ চার্জটা যখনই কিন্তু নেগেটিভ টার্মিনাল থেকে তড়িৎ কোষের পজিটিভ টার্মিনালে চলে যাবে, অর্থাৎ ঋণাত্মক প্লেট থেকে ধনাত্মক প্লেটের দিকে চলে যাবে, তখনই কিন্তু বর্তনীটা সম্পন্ন হবে এবং বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটবে। তার মানে আমি কি পাবো? তড়িৎ শক্তি আমি পাবো। তাই আমি এখানে সংজ্ঞাতে বলছি যে কোন তড়িৎ কোষের মধ্য দিয়ে একক ধনাত্মক আধানকে তড়িৎ কোষের ঋণাত্মক প্লেট থেকে ধনাত্মক প্লেটের দিকে নিয়ে যেতে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয়, কি খরচা হয়ে তড়িৎ শক্তি উৎপন্ন হয় না তড়িৎ কোষের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি খরচা হয়ে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় ওই কোষের তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল কিছু নয়, একক ধনাত্মক আধানকে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে নিয়ে যেতে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয়। শক্তির একক কি? জুল। তাহলে এই তড়িৎ কোষের একক কি হবে? তড়িৎ কোষের একক হবে না জুল পার কুলম। মানে 1 কুলম আধানকে তোমার নিয়ে যেতে যদি 5 জুল কাজ করতে হয় তবে ওই কোষের তড়িৎচালক বলকে তুমি 5 ভোল্ট বলবে বা 5 জুল পার কুলম বলবে। জুল পার কুলম বেসিক্যালি কি হয় না ভোল্ট। সবাই আমরা জানি, ক্লাস 10 এ পড়েছিলাম যে তড়িৎ কোষের তড়িৎচালক বলের একক কি হয় না ভোল্ট হয়। আর ভোল্ট মানেই হচ্ছে জুল পার কুলম। অর্থাৎ 1 কুলম আধানকে তুমি যদি কোন তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে তড়িৎ কোষটাই কাজ করবে, তুমি কাজ করবে না, তড়িৎ কোষটাই কাজ করবে। কত? যে যত পরিমাণ জুল কাজ করবে সেটাই হচ্ছে ওই কোষের তড়িৎচালক বল। তো একটা উদাহরণের সাহায্যে আমি তোমাকে বলছি, কোন তড়িৎ কোষের তড়িৎচালক বল 5 ভোল্ট বলতে কি বোঝায় তোমরা নিজেরা বলতে পারবে। তাহলে স্যার ওই তড়িৎ কোষটাতে কি হচ্ছে না তড়িৎ কোষের অভ্যন্তরে তড়িৎ কোষটি একক ধনাত্মক আধানকে নিজের ঋণাত্মক প্লেট থেকে ধনাত্মক প্লেটে নিয়ে যেতে কোষটি 5 জুল কাজ করছে। 5 জুল কাজ করে কি হচ্ছে? সেটা তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, কারেন্ট জেনারেট করছে। তো ঠিক আছে, কারেন্ট মানে অ্যাম্পিয়ার জেনারেট করছে না, অ্যাম্পিয়ার বলবে না, তুমি বলবে যে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে 5 জুল। তো আবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো কোন তড়িৎ কোষের তড়িৎচালক বল হচ্ছে 10 ভোল্ট বলতে কি বোঝায়। তাহলে ওই তড়িৎ কোষের মধ্য দিয়ে একক ধনাত্মক আধানকে তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে তড়িৎ কোষটি 10 জুল কাজ করলে তবেই ওই তড়িৎ কোষের তড়িৎচালক বল হবে না হচ্ছে 10 ভোল্ট। তাহলে এখানে আমরা পরিষ্কার করে বুঝলাম যে তড়িৎচালক বলের একক কি? অবশ্যই ভোল্ট, সেটা আমরা ই চিহ্ন দিয়ে প্রকাশ করি। তড়িৎচালক বলের একক কি না অবশ্যই তোমার হচ্ছে ই এর একক অবশ্যই আমরা বলবো ভোল্ট। ই এর একক অবশ্যই ভোল্ট, বা এটাকে আমরা বলবো জুল পার সেকেন্ড, সরি জুল পার কুলম। ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলম, ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলম, ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলম। এরপর তার মানে এখানে পরিষ্কার করে একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্যার কোন বর্তনীতে তড়িৎ কোষ লাগানো মানে ওই তড়িৎ কোষের কাজ হচ্ছে যে প্রচুর ইলেকট্রনকে বা প্রচুর ধনাত্মক আধানকে সে কিন্তু এদিক সেদিক করছে, মানে সার্কুলেট করাচ্ছে। তার মানে কি সার্কুলেট করাচ্ছে মানে সে হচ্ছে বারবার ধনাত্মক আধান দিয়ে যদি বলি, সে বারবার কি করছে ঋণাত্মক প্রান্ত থেকে ওই চার্জগুলোকে ধনাত্মক প্রান্তে নিয়ে যাচ্ছে। তার মানে বর্তনীতে সে কিন্তু আধানের প্রবাহটা জারি রেখেছে। বহির্বর্তনীতে মানে এটাকে আমরা এক্সটার্নাল সার্কিট বলবো, যেটা পরিবাহী আর কি, বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহটা কিন্তু জারি রেখেছে। তো এই তড়িৎ কোষের সঙ্গে জড়িত আরো দু একটা ভৌত রাশি আছে যেটাকে আমরা বলি তড়িৎ কোষের সামর্থ্য। তড়িৎ কোষের সামর্থ্য কি জিনিস? তাহলে স্যার তড়িৎ কোষের সামর্থ্য বলতে আমরা একটু পরেই বুঝতে পারবো তড়িৎ কোষের সামর্থ্যটা কি জিনিস। তার আগে একটু পড়ে নিই যে চার্জিং আর ডিসচার্জিং ব্যাপারটা, যে তড়িৎ কোষের চার্জিং কেসটা কি আর তড়িৎ কোষের ডিসচার্জিং কেসটা কি।
যখন কোন একটা তড়িৎ কোষ বহিঃবর্তনীতে তড়িৎ আধানের মানে এটা বজায় রাখে, তড়িৎ কোষ একাই হচ্ছে সে তড়িৎ উৎস, সেই তড়িৎ কোষের তড়িৎ চালক বল ই। অবশ্যই তড়িৎ কোষের একটি অভ্যন্তরীণ রোধ আছে, অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহটা যেটা সৃষ্টি করছে সেই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একজন তড়িৎ কোষের অভ্যন্তরে বাধার সৃষ্টি করে, অর্থাৎ তড়িৎ কোষের মধ্যে থাকা উপাদান মৌলগুলি তড়িৎ কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দান করে। সেই উপাদান মৌলের জন্য তড়িৎ কোষের অভ্যন্তরে একটি রোধের উৎপত্তি হয়, সেটাকে আমরা বলি কোষের অভ্যন্তরীণ রোধ, যা তোমরা ক্লাস 10 এ অলরেডি পড়ে এসছো। তো তড়িৎ কোষের তড়িৎ চালক বল ই, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, এবং এই তড়িৎ কোষটা যখন এই পরিবাহী সে রোধ হোক বা বহিঃবর্তনী হোক, পরিবাহীকে আমরা বেসিক্যালি রোধই ধরি, ঠিক আছে। এই পরিবাহীর অবশ্যই রোধ থাকে, রোধ ধরি আর বলি আমরা, হ্যাঁ, এক্সটার্নাল রোধটাকে আমরা ক্যাপিটাল আর বলি, যা আমরা ক্লাস 10 এ অলরেডি পড়ে এসেছি। তো এই তড়িৎ কোষ যখন কোনো পরিবাহীর সঙ্গে অ্যাটাচ করা থাকে, তখন কি হয়, এই তড়িৎ কোষটা যে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা পাঠায়, অর্থাৎ ই হচ্ছে একমাত্র উৎস যার জন্য কিন্তু এই এক্সটার্নাল সার্কিটে অর্থাৎ পরিবাহীতে কি হয়, তড়িৎ প্রবাহটা জারি থাকে। তো যখন এক্সটার্নাল সার্কিটে কোনো তড়িৎ চালক কোনো ব্যাটারি তড়িৎ প্রবাহটাকে প্রদান করে, তখন সেই কেসটাকে আমরা বলি না ডিসচার্জিং অফ ব্যাটারি। ডিসচার্জিং অফ ব্যাটারি মানে সেই চার্জটাকে কিন্তু ডিসচার্জ করছে, মানে চার্জটা যেটা করছে সেটাকে ফ্লো করাচ্ছে, হ্যাঁ, ওর মধ্যে সঞ্চিত কেমিক্যাল এনার্জিটাকে খরচা করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। আরেকটা সিচুয়েশন আছে, এটা হচ্ছে ডিসচার্জিং কেস। মানে ডিসচার্জিং কেসে আমরা দেখতে পাবো যে এই ইলেকট্রিক সেলটা এক্সটার্নাল সার্কিটে কারেন্ট পাঠাবে, মানে এর পজিটিভ টার্মিনাল থেকে, তড়িৎ কোষের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোবে আই। তড়িৎ কোষের পজিটিভ টার্মিনালের থেকে যখন কারেন্ট বেরোয়, তখন তুমি জানবে ওই তড়িৎ কোষটি কি করছে, ডিসচার্জ করছে। এবারে আমরা আরেকটা সার্কিট আঁকবো যে চার্জিং। তো তার আগে আমি বলে দিই যে এই ডিসচার্জিং এর কেসে কি হয় না, ডিসচার্জিং এর কেসে না, যেহেতু তড়িৎ প্রবাহটা জারি আছে এবং কোষের অভ্যন্তরে এই আর রোধের কারণে একটা বিভবের পতন হয়, তোমরা সবাই জানো, যেটাকে বলা হয় নষ্ট ভোল্ট বা নষ্ট বিভব। সেই নষ্ট বিভবকে আমরা ভি সাফিক্সে ছোট হাতের আর বলি, সেই ভি সাফিক্সে ছোট হাতের আর সেটা কি হয়, আই আর। মানে এইটা হচ্ছে খরচা হয়ে যায়, এটা ব্ল্যাক হয়ে যায়, মানে এই হিসাব থাকে না, এটা খরচা হয়ে যাবে। হ্যাঁ, বাকিটা তাহলে কোথায় হবে না, বাকিটা এই তড়িৎ কোষের দুই প্রান্তে হাজির হবে, বাকিটা এই তড়িৎ কোষের দুই প্রান্তে হাজির হবে। এই তড়িৎ কোষের দুই প্রান্তে হাজির হচ্ছে মানে কি, এই পরিবাহীটা পাচ্ছে, মানে যেটুকু বিভব বেঁচে আছে, যেটুকু তোমার পোটেনশিয়াল ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই পরিবাহীর দুই প্রান্তে লাগছে। এটা সেটা করতে হয় না বহিঃবর্তনীর বিভব, যেটা তোমরা পড়ে এসছো, বহিঃবর্তনীর বিভব ক্লাস 10 এই সূত্রগুলো সব পড়ে এসছো, যেটা ভি, যে এক্সটার্নাল এই যে পরিবাহীর দুই প্রান্তের বিভব ভি মানেই হচ্ছে এই তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব, সেটা ভি সমান কি হবে না, তোমরা অলরেডি পড়ে এসছো ই মাইনাস আইআর, মানে এটা যা ছিল তড়িৎ কোষের তড়িৎ চালক বল, সেটা মাইনাস নষ্ট যেটা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমাকে বিয়োগ করতে হয়। তো তাহলে এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট সূত্র, বিরাট মারাত্মক ইম্পর্টেন্ট সূত্র। এটা হচ্ছে ইন কেস অফ না ডিসচার্জিং, মানে যখন কোন একটা সেল থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে সেলের ধনাত্মক অংশ থেকে কারেন্ট বেরোচ্ছে, সেই কারেন্ট বেরোনোর পরে দেখা যাচ্ছে এই সেলের দুই প্রান্তের বিভবটা কোষের তড়িৎচালক বল অপেক্ষা কম হচ্ছে। আই রিপিট এগেন, যখন কোনো সেল ডিসচার্জ হয়, অর্থাৎ সেলের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোয়, তখন সেলের দুই প্রান্তের বিভব প্রভেদ কি হয় না, সেলের তড়িৎচালক বল অপেক্ষা কম হয়। যে শো করছে দেখতে পাচ্ছ, ই মাইনাস আইআর, মানে আইআর পরিমাণ যে নষ্ট হচ্ছে সেটা বিয়োগ হয়ে যাচ্ছে, তারপরে এই দুই প্রান্তে হাজির হচ্ছে। কিন্তু যখন কোনো একটা সেলকে বাহ্যিক কোনো তড়িৎ উৎসের সাহায্যে আহিত করা হয়, অর্থাৎ তার মধ্যে শক্তি সঞ্চয় ঘটানো হয়, তখন ওই সেলের পজিটিভ টার্মিনালে কারেন্ট গিয়ে ঢুকবে, দিয়ে ওই সেলের মধ্যে এনার্জি কিন্তু স্টোর হতে থাকবে। এখানে ডিসচার্জিং এর ক্ষেত্রে কি হচ্ছে, সেলের এনার্জি লস হচ্ছে, সেলের এনার্জি লস হয়ে সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, মানে ডিসচার্জিং এ কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। কিন্তু চার্জিং এর কেসে কি হয়, ধরো একটা বাহ্যিক তড়িৎ উৎস, এটা আমার তড়িৎ উৎস, ঠিক আছে, এটা তড়িৎ উৎস,
এই বাহ্যিক তড়িৎ উৎসের সঙ্গে তুমি যদি কোনো একটা সেলকে চার্জ করব বলে তুমি অ্যাটাচ করে দাও, এই বাহ্যিক তড়িৎ উৎসে এটা প্লাস এটা মাইনাস, এবং চার্জ করার জন্য এই পোর্শনটা প্লাস দিতে হবে, এটা মাইনাস দিতে হবে, এটার যা ইএমএফ তার থেকে বেশি বিভবযুক্ত বা মানে পোটেনশিয়ালে তোমাকে বাহ্যিক তড়িৎ উৎস ব্যবহার করতে হবে, যার ফলে কি হবে না একটা কারেন্ট সেট হবে। এই কারেন্টটা কিন্তু দেখা যাবে এই সেলের পজিটিভ টার্মিনালে এন্টার করছে। ভালো করে দেখো দুটো সার্কিট, এটা চার্জিং সার্কিট, এটা চার্জিং সার্কিট, এটা হচ্ছে ডিসচার্জিং সার্কিট। চার্জিং সার্কিটে কি হচ্ছে না কারেন্ট সেলে এন্টার করছে, সেলের ভেতরে প্রবেশ করছে। এখানে ডিসচার্জিং সার্কিটে কি হচ্ছে না সেল থেকে কারেন্ট বেরোচ্ছে। এখানে ডিসচার্জিং এ কি হয় সেলের মধ্যে থাকা কেমিক্যাল এনার্জিটা ইউটিলাইজ হয়ে যায় ইলেকট্রিক্যাল এনার্জি, আর এখানে কি হচ্ছে না বাহ্যিক তড়িৎ উৎসের ইলেকট্রিক্যাল এনার্জিটা ইউটিলাইজ হয় সেলের মধ্যে অ্যাজ এ কেমিক্যাল এনার্জি, মানে পরবর্তী ক্ষেত্রে ও আবার বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাতে সক্ষম হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে এখানেও কি কোষের অভ্যন্তরীণ রোধ আছে, তাহলে এখানে যেটা দেখা যায় যে এখানে যে টার্মিনাল পটেনশিয়ালটা স্বভাবতই কি হবে বেশি হবে কার থেকে না ইএমএফ এর থেকে। এখানে যেহেতু কারেন্টের ডাইরেকশনটা উল্টো, তাহলে চার্জিং এর সময় কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ যেটা হয়ে থাকে ই প্লাস আই আর, ই প্লাস আই ইন্টু ছোট হাতের আর। আই রিপিট এগেন, ডিসচার্জিং এর সময় সেলের দুই প্রান্তের বিভব প্রভেদ যেটা হয় সেলের তড়িৎচালক বল অপেক্ষা কম হয় ডিসচার্জিং এর সময়, কিন্তু চার্জিং এর সময় সেলের দুই প্রান্তের বিভব প্রভেদ সেলের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয়, সেলের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয়। এটা ডিসচার্জিং কেসের ক্ষেত্রে হয়। তো আমরা চার্জিং এর সময় দেখতে পাচ্ছি না সেলে এনার্জি স্টোর হচ্ছে, আর ডিসচার্জিং এর সময় দেখতে পাচ্ছি যে সেলের মধ্যে থাকা এনার্জি সেটা লস হচ্ছে। তো যখন পুরো এই যে চার্জটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ যখন তুমি এই সেলটার মধ্যে এই দুটোর পোটেনশিয়াল যখন এই কোষের তড়িৎচালক বলের সঙ্গে সমান হয়ে যাবে, এই দুই প্রান্তের পোটেনশিয়াল যখন কোষের তড়িৎচালক বলের সঙ্গে সমান হয়ে যাবে, তখন এই সেলের চার্জিংটা বন্ধ হয়ে যাবে, মানে এইটার সঙ্গে যখন সমান হয়ে যাবে চার্জিংটা বন্ধ হয়ে যাবে। মানে যতক্ষণ চার্জিংটা চলবে, মানে এই যে কারেন্ট ফ্লোটা যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু এই সূত্রটা মেনে চলবে। কারেন্ট ফ্লোটা তখনই বন্ধ হয়ে যাবে যখন এই দুটো পয়েন্টের পোটেনশিয়ালটা সেম হয়ে যাবে, তখনই কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাবে। তার মানে তখন আমরা বুঝে নেব যে ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে। সে যাই হোক, পরবর্তী ক্ষেত্রে অনেক কিছু আমরা পড়বো, শুধুমাত্র এইটুকু জিনিস মনে রাখবে যে তড়িৎ কোষের সঙ্গে জড়িত আরেকটা কোয়ান্টিটি আছে যেটাকে বলা হয় কোষের সামর্থ্য। কোষের সামর্থ্য জিনিসটা কি আমরা সংক্ষেপে বলছি, নোটসে খুব ভালো করে দেওয়া আছে, নোটসের অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার আছে। তুমি নোটসটা পড়বে এবং আমাকে জানাবে কোথাও যদি বুঝতে না পারো। তো কোষের সামর্থ্য হচ্ছে যে একটা কোষকে সম্পূর্ণভাবে তুমি আহিতকরণ করেছো, মানে ফুললি চার্জ করেছো, এবং সেই সেলটাকে তুমি কি করতে বাহ্যিক মানে পরিবাহীর সঙ্গে লাগাচ্ছ, এক্সটার্নাল কোনো একটা রেজিস্ট্যান্সের সঙ্গে লাগাচ্ছ, তখন কি হবে না ওই সেলটা ডিসচার্জ হবে। তো কোনো সেলের সম্পূর্ণ তড়িতায়িত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থায় পৌঁছানো পর্যন্ত যে ওই সেলটা যত পরিমাণ তড়িৎ কোষকে এই যত পরিমাণ তড়িৎ আধানকে এই এক্সটার্নাল বর্তনীতে কি করতে পারে সার্কুলেট করতে পারে, সেটাই হচ্ছে না ওই তড়িৎ কোষের সামর্থ্য। তো আমি আরেকবার ক্লিয়ার করে বলে দিই না তড়িৎ কোষের সামর্থ্য বলতে কি বোঝায়। দেখো, তড়িৎ কোষকে আহিতকরণ করা মানে তড়িৎ কোষকে চার্জ করা, আর তড়িৎ কোষকে ক্ষরিত করা মানে হচ্ছে তড়িৎ কোষের ডিসচার্জ হওয়া। তাহলে যখন একটা তড়িৎ কোষ সম্পূর্ণভাবে আহিত হচ্ছে, তার মধ্যে শক্তি ভরপুর, তো সেই সম্পূর্ণভাবে আহিত যে তড়িৎ কোষটাকে তুমি যখন বাহ্যিক কোনো পরিবাহীর সঙ্গে লাগাবে, সে কি করবে ডিসচার্জ হবে, মানে ক্ষরিত হবে। তাহলে সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সে ক্ষরিত হয়ে 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 সম্পূর্ণ ক্ষরিত অবস্থায় পরিণত হবে। তাহলে সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থায় পৌঁছানো পর্যন্ত একটা তড়িৎ কোষ এই বহির্বর্তনীতে মোট কত আধানকে সার্কুলেট করতে পারছে, সেটাই হচ্ছে ওই তড়িৎ কোষের সামর্থ্য। তাহলে তড়িৎ কোষের সামর্থ্যের একক শুধুমাত্র আধানের একক হয়। সামর্থ্য বলতে কি বোঝাচ্ছে না একটা নির্দিষ্ট পরিমাণ আধান যেটা কিন্তু তড়িৎ কোষটা সার্কুলেট করতে সক্ষম হচ্ছে, তো সেটাই আমরা বলছি ওই তড়িৎ কোষের সামর্থ্য। তো তড়িৎ কোষের সামর্থ্যের যেটা ব্যবহারিক একক হচ্ছে না অ্যাম্পিয়ার ঘন্টা, অ্যাম্পিয়ার আওয়ার।
অ্যাম্পিয়ার আওয়ার মানে হচ্ছে সেটা কুলম একক হয়ে যাবে। দেখো অ্যাম্পিয়ার মানে আমরা জানি কি কুলম পার সেকেন্ড, আর আওয়ার মানে হচ্ছে সেটা 1 আওয়ার মানে আমরা যদি বলি 3600 সেকেন্ড, ঠিক আছে। তো বেসিক্যালি আমি ডাইমেনশনালি দেখাচ্ছি, দেখো 3600 কুলম হচ্ছে মানে কি অ্যাম্পিয়ার আওয়ার বেসিক্যালি কিছুই নয়, এটা হচ্ছে এক প্রকার আধানের একক, অর্থাৎ এটা কুলম এককে ট্রান্সফার হয়ে যাবে। যেমন আমি তোমাকে বলছি, ধরো একটা তড়িৎ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার ঘন্টা, কত বললাম 30 অ্যাম্পিয়ার ঘন্টা। একটা তড়িৎ কোষের সামর্থ্য কত বললাম 30 অ্যাম্পিয়ার ঘন্টা। এটা মানে কত কুলম একটু হিসাব করা যাক না, 30 ইন্টু অ্যাম্পিয়ার, 30 ইন্টু অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে একটু পরেই করছি। আচ্ছা ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে। তো 30 ইন্টু 3600 মানে হচ্ছে 108 দিয়ে হচ্ছে 3 খানা শূন্য, এত কি হবে অ্যাম্পিয়ার সেকেন্ড। তোমরা একটু ভালো করে দেখো, অ্যাম্পিয়ার সেকেন্ড মানেই হচ্ছে কিন্তু কুলম। কেন আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে অ্যাম্পিয়ার সেকেন্ড মানে কি করে কুলম হচ্ছে। দেখো অ্যাম্পিয়ার হচ্ছে কুলম পার সেকেন্ড, অ্যাম্পিয়ার মানে কুলম বাই সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড মানে কত হবে না কুলম হবে। তাহলে পরিষ্কার আমি বুঝতে পারছি যে কোনো কোষের সামর্থ্য, সেই সামর্থ্যটাকে আমরা ক্যাপাসিটি পি দিয়ে আমরা চিহ্নিত করছি আর কি। হ্যাঁ, তো সামর্থ্য বলতে কি বোঝাচ্ছে না, ওই কোষটি কি করছে সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থায় পৌঁছানোর আগে পর্যন্ত সে বর্তনীতে মোট 1,08,000 কুলম তড়িতাধানকে সার্কুলেট করতে সক্ষম হচ্ছে। 1,08,000 কুলম তড়িৎ আধানকে সার্কুলেট করতে সক্ষম হচ্ছে। তুমি এইভাবে বলতে পারো, আবার অনেকে কিন্তু বিভিন্ন রকম ভাবে বলতে পারো, যা নোটসে কিন্তু বলে দেওয়া আছে। তো এর পরের ভিডিওতে আমরা কিন্তু ওহমের সূত্রটা পড়বো, তার গাণিতিক রাশিমালা পড়বো, পরিবাহী রোধ সম্পর্কে পড়বো, রোধ কেন সৃষ্টি হয় সেটা পড়বো। পরের ভিডিওতে আমরা পড়বো পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। পরের ভিডিওতে আমরা পড়বো রোধের কি ধরনের অঙ্কগুলো আমরা মানে করতে পারি, কি কি ধরনের অঙ্ক হয়ে থাকে। তারপরে পরিবাহী রোধ উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে তার লেখচিত্র আমরা কিন্তু পরের ভিডিওতে পরপর লেকচারে অ্যাড করা হবে।